নিজের বিরুদ্ধে থাকা সকল প্রমাণকে চিরতরে মিটিয়ে দেওয়ার জন্য এবার রীতিমতো সেই সিস্টারটাকে অবধি পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থাও করলো অনির্বাণে। মা আপনাদের ভিডিওতে লাইক দিতে থাকুন, যে মুহূর্তে কিনা রাই বলতে থাকে যে মা তুমি আমার একটা কাজ করবে, তুমি বরঞ্চ এই লোকটাকে বলে দাও আমার হয়ে যে এই লোকটা যাতে আর কোনো দিনও আমার সামনে এসে না দাঁড়ায়, কারণ এই লোকটার আমি মুখদর্শন অবধি করতে চাই না। এই লোকটা আমার সামনে আসা মাত্রই আমার সবসময় আমার সন্তানের খুনি চেহারাটা ভেসে উঠবে এবং সেটা আমি কোনো মতে সহ্য করতে পারবো না। এবং অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই তুমি সত্যিই তোমার সন্তানের মৃত্যুর পেছনে আমাকে দায়ী করছো এবং তুমি আমাকে খুনি বলে যখন ভাবতে শুরু করে দিয়েছো, তাহলে ঠিক আছে, তোমার ভালোর জন্য আমি কোনোদিন এই মুখ নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবো না। অন্যদিকে যখন অনির্বাণের বাবা অনির্বাণের মাকে বলতে থাকে আচ্ছা শুনি তুমি একটা কথা বলো তো, তোমার মুখ চোখ দেখে তোমার মোটো সুবিধার বলে মনে হচ্ছে না, কেন জানি না আমার মনে হচ্ছে যে আজকে রাইয়ের সঙ্গে অপারেশন থিয়েটারে ঢোকার আগে যে ঘটনাটা ঘটেছে সেটা খুব সম্ভবত তুমি ঘটানোর চেষ্টা করছো। কেন এরকম আমার মনের মধ্যে খুঁতখুত করছে বলো তো, কেন বা আমার মনে বারবার করে প্রশ্নটা জেগে উঠছে। অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে সর্বনাশ করেছে। একবার যখন অনির বাবার মনে এই প্রশ্নটা জাগান দিয়েছে, তাহলে কোনো না কোনোভাবে অবশ্যই অনিও এই প্রশ্নটা আমাকে করতে পারে। কিন্তু তার আগে অনি এই বিষয়টা নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করার আগে আমাকে যে করেই হোক না কেন আমার বিরুদ্ধে থাকা সকল প্রমাণগুলো চিরকালের জন্য একবারে বিষিয়ে দিতে হবে এবং তার জন্য সর্বপ্রথম সেই সিস্টারটাকে পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে। কারণ এই সিস্টারটা পৃথিবীর বুকে বেঁচে থাকা মানে আমাকে সবসময় আতঙ্কে থাকতে হবে। এই না কখন যেন আবার এই সিস্টারের নাগাল পেয়ে যায় অনির্বাণ, এবং অনি যদি একবার জানতে পেরে যায় যে ওর সন্তানের মৃত্যুর পেছনে আমি দিই, তাহলে তার কোনো মতে রক্ষে থাকবে না। অন্যদিকে যখন ফাঁকা কেবিন পেয়ে স্রোত এসে রাইকে বলতে থাকে যে দিদিভাই তুই সব কিছু করছিস, তুই ভেবে চিন্তে করছিস তো, কারণ কোনোভাবেই না আমার অনির্বাণ দাদাভাইয়ের চেহারা দেখে না আমার আর কোনো মতে মন বলছে না যে তুই যেটা করছিস সেটা ঠিক হচ্ছে। কারণ অনির্বাণ দাদাভাই তো অন্তত এই জিনিসটা জানার অধিকার আছে যে তার সন্তান মৃত না, তার সন্তান সুস্থ সবলভাবে পৃথিবীর আলো দেখেছে। অন্যদিকে রাই বলতে থাকে যে না রে স্রোত, এখনই সে ঠিক সময় আসেনি অনির্বাণকে সব কিছু জানানো, কারণ একবার যদি অনির্বাণকে আমরা এই প্ল্যানে সামিল করে ফেলি, তাহলে অনির্বাণের এই ঢিলেঢালা অভিনয় দেখে কোনো না কোনোভাবে অনির্বাণের মা ঠিকই বুঝতে পেরে যাবে এবং এই মহিলাকে কোনো মতে আমি শাস্তি দিতে পারবো না। অনেক সহ্য করেছি তার অন্যায় অত্যাচারগুলো, কিন্তু তাই বলে সে এবার আমার সন্তানের উপরে হাত বাড়ানোর চেষ্টা করছে, সেটা আমি কোনো মতেই অ্যাকসেপ্ট করবো না। এবং আমার সন্তানকে মারার যে চেষ্টা করেছে তাকে আমি কী করে ক্ষমা করে দিতে পারি বলতো, তার জন্য তার যে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা সেটা আমি নিজ হাতে করবো। এবং দেখ, সবে তো মাত্র তার পতন শুরু হলো, এবার একটু একটু করে সে ঠিকই টের পাবে যে সে কত বড় সাপের লেজে পা দিয়েছে, তাকে তো ছোবলটা অবশ্যই খেতেই হবে। অন্যদিকে স্রোত বলতে থাকে দিদিভাই আগে কী করবি তুই একবারে ভেবে দেখেছিস? অন্যদিকে রাই বলতে থাকে যে এখনও কোনো কিছু ভাবিনি, কিন্তু আমার সন্তানটাকে নিয়ে আমাকে কিছুদিন অন্তত তোর বাড়িতে আশ্রয় নিতে হবে, কারণ আমার তো সেরকম মাথা গোঁজার ঠাঁই নেই অন্য কোথাও। এবং গেস্ট হাউসে আমি যে আমার সন্তানকে নিয়ে উঠবো সেখানে ওকে ম্যানেজই বা কে করবে বলতে, হাজার হোক আমাকে তো অনির্বাণের মাকে শায়েস্তা করার জন্য অবশ্যই বাড়ি থেকে বের হতে হবে। তখন আমি পেছন দিক থেকে আমার সন্তানের দায়িত্ব কার কাঁধে তুলে দিব বলতো? তুই আছিস বলে তো আমার শেষ ভরসা আছে। আমি বৌমনির উপরে বিশ্বাস করি, কিন্তু এখন বৌমনির কাছে যদি একবারই সন্তানটাকে আমি রাখার ব্যবস্থা করি, তাহলে মা জেনে যাবে এবং মা জানা মাত্রই তো সকলে জানাজানি হয়ে যাবে, সেটা আমি কোনো মতেই এই মুহূর্তে চাই না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলুন।